নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে। আজ থেকে শ্রুতিতে শুরু হচ্ছে একটি অসাধারণ কিশোর সাহিত্য, যার নাম তত্ত্বচান। মূল গ্রন্থটি জাপানি ভাষায়। এটি রচনা করেছেন তেতসুকো কুরোয়ানাগি এবং বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। চলো দেরি না করে আমরা সবাই প্রবেশ করি তত্ত্বচানের রাজ্যে। তত্ত্বচান রেল স্টেশন। ওই মাঝি ট্রেনটা জিওগায়োকা স্টেশনে পৌঁছলে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। মা তত্ত্বচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন। গেটে সব যাত্রীকে টিকিট জমা দিয়ে দিতে হয়, কিন্তু জীবনের প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছে ছিল না তত্ত্বচানের। আমি এটা রাখতে পারি না? টিকিট চেকারের কাছে জানতে চাইল ও। না, এটা রাখা যাবে না বলে চেকারবাবু ওর টিকিটটা নিয়ে নিলেন। পাশেই রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে দেখিয়ে তত্ত্বচান বলল, সব তোমার? আমার নয়, সব ওই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকারবাবু বললেন। ও। তত্ত্বচান খানিকক্ষণ বাক্সটার দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমি ট্রেনের টিকিট বিক্রি করব। এতক্ষণে চেকারবাবু একটু চোখ তুলে তাকালেন। আমার ছোট ছেলেও তো স্টেশনে কাজ করতে চায়। ভালোই হবে, তোমরা তাহলে একসঙ্গে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকারবাবুকে দেখে নিল। গোলগাল চোখে চশমা, বেশ ভালো মানুষ চেহারা। তা কোমরে হাত দিয়ে ও কি যেন ভাবতে লাগলো। তা তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতেই পারি, কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে। এখন আমার খুব তাড়া। আমি এখন নতুন স্কুলে যাচ্ছি কি না। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বড় হয়ে আমি টিকিট বিক্রি করব, দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্ত্বচান। তারপর এক ছুটে মায়ের কাছে পৌঁছে গেল। ওর কথায় মা একটুও অবাক হলেন না, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ে গেল যে গত পরশু দিন পর্যন্ত ও ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে। কিন্তু এক বাক্স টিকিটও কি কম মজার ব্যাপার? হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলল, ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি, কিন্তু আসলে আমি একজন গুপ্তচর। এই কথার কোনো উত্তর দিলেন না মা। ফুল লাগানো পেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। মা ভাবছিলেন, নতুন স্কুলে না নেয় যদি তত্ত্বচানকে। এদিকে মেয়ে তো দিব্যি আপন মনে বক বক করতে করতে সামনে লাফিয়ে লাফিয়ে চলেছে। ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি জানে। তাই মায়ের চোখে চোখ পড়া মাত্রই আবার তত্ত্বচান বলে উঠল, না মা, আমি সব ঠিক করে ফেলেছি। আমি রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনা বাজাতে চাই। সেই যে যারা নতুন নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায়, ওদের সঙ্গে বাজাবো আমি। মা অসহায় ভাবে বললেন, বেশ ঠিক আছে, কিন্তু এবার আর একটাও কথা নয়। এখন আমাদের যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। নতুন স্কুলের হেডমাস্টার মশাই অপেক্ষা করে আছেন না। তাই আর কথা না বলে তুমি বরং একটু পথের দিকে তাকিয়ে ভালো করে হাঁটো, কেমন? একটু দূরেই একটা স্কুলের নিচু গেট ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। জানালা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। যদিও তত্ত্বচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, তবু এরই মধ্যে আগের স্কুল থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। মায়ের তাই খুব চিন্তা। ক্লাস 1 থেকেই ছাঁটাই, ভাবো একবার। এই তো গত সপ্তাহের কথা। তত্ত্ব
তত্ত্বচানের ক্লাসের দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে। মহিলা সোজা কথার মানুষ। আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন। মিষ্টি চেহারার দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন, আমি সত্যিই ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তত্ত্বচান করেটা কি যে গোটা ক্লাস তাতে বিরক্ত হয়? দিদিমণির চোখের পাতা কাঁপতে থাকে। একটু বুঝি ভয় পেয়ে গেছেন। মাথার ছোট করে ছাটা চুলে হাত বুলিয়ে নিয়ে মহিলা ব্যাপারটা বোঝাতে শুরু করেন। হয় কি, ও দিনের মধ্যে 1000 বার ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে। আমি ওদের বলে রেখেছি যে মিছিমিছি কেউ ডেস্কের ডালা খুলবে না, বন্ধ করবে না, যদি না কিছু রাখার বা বের করার প্রয়োজন হয়। আপনার মেয়ে হয় কিছু না কিছু ঢোকাচ্ছে, নয়তো বের করছে। খাতা, পেন্সিল, পেন্সিলের বাক্স, পড়ার বই ঢোকাচ্ছে, বের করছে। ধরুন আমি বর্ণপরিচয় শেখাচ্ছি আর ওরা অক্ষর লিখতে শিখছে। আপনার মেয়ে প্রথমে ডেস্কের ডালা খুলবে, খাতা বের করবে, তারপর দুম করে ডালাটা বন্ধ করবে। তারপর ডালা খুলে মাথাটা ভিতরে ঢুকিয়ে একটা পেন্সিল বের করবে, ফের ডালা বন্ধ করে হয়তো একটা অক্ষর লিখলো। তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল বা খারাপ হয়ে যায় তাহলে আবার ডেস্ক খোলে, রাবার বের করে, ডালা বন্ধ করে, অক্ষরটা মোছে, ডালা খোলে, রাবার ঢুকিয়ে রাখে, ডালা বন্ধ করে। এই সব কিছুই চলতে থাকবে খুব দ্রুত গতিতে। এবার প্রথম অক্ষরটা লেখার পর সব কটা জিনিস ও একে একে ডেস্কের ভিতরে ঢুকিয়ে রাখবে। ডালা খোলো, পেন্সিল ঢোকাও, ডালা বন্ধ, আবার ডালা খোলো, এবার খাতা, তারপর বন্ধ। এরপর দ্বিতীয় অক্ষর, আবার খোলা, বন্ধ, খোলা, বন্ধ। প্রথমে খাতা বেরোবে, তারপর পেন্সিল, তারপর রাবার। আমার মাথাটা যেন ঝিমঝিম করে। কিছু বলতেও পারি না, কারণ ও তো আসলে প্রতিবারই কোনো না কোনো কাজে ডেস্ক খুলছে আর বন্ধ করছে। দিদিমণির চোখের পাতা আরোই কাঁপতে থাকে, যেন কথা বলতে বলতে উনি পুরো ঘটনাটা আবার চোখের সামনে ঘটতে দেখেন। মা হঠাৎ বুঝতে পারলেন তত্ত্বচান কেন এতবার ডেস্কের ডালা খোলে আর বন্ধ করে। প্রথম দিন স্কুল থেকে ফিরে তত্ত্বচান খুব খুশি হয়ে বলেছিল, স্কুলটা কি ভালো। বাড়ির ডেস্কের ড্রয়ারগুলো তো টেনে খুলতে হয়, কিন্তু জানো স্কুলের ডেস্কটার একটা ঢাকনা আছে, একটা বাক্সের মতন। তার ভেতরে তুমি কত কি রাখতে পারো। সুন্দর না ডেস্কটা? মা বেশ দেখতে পাচ্ছিলেন তত্ত্বচান খুশি মনে ডেস্কের ডালা খুলছে আর বন্ধ করছে, বন্ধ করছে, খুলছে। এর মধ্যে তো তেমন কোনো দুষ্টুমি খুঁজে পেলেন না মা। তাছাড়া কদিন বাদে প্রথম চমকটা কেটে গেলেই তো আর করবে না ও এটা। তবু মা দিদিমণিকে বললেন, আমি ওর সঙ্গে এই নিয়ে কথা বলবো। দিদিমণির গলা এবার একটু ছুটে গেল। এটুকু হলে তো আমি কিছুই মনে করতাম না। মা ভীতু চোখে দিদিমণির দিকে তাকালেন। যখন ও ডেস্ক নিয়ে খেলে না তখন ঠায় দাঁড়িয়ে থাকে, যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ দাঁড়িয়ে থাকে। কোথায়? মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জানলার ধারে। দিদিমণি বিরক্ত গলায় বললেন, জানলায় দাঁড়িয়ে থাকে কেন? মা কিছুই বুঝতে পারছিলেন না। যাতে ও রাস্তার বাজনাওয়ালাদের ডাক দিতে পারে। দিদিমণির গলা এবার তীক্ষ্ণতর হয়ে উঠেছে। গল্পের সার। ঘণ্টাখানেক ডেস্কের ডালা নিয়ে দুমদাম করার পর তত্ত্বচান উঠে দাঁড়িয়ে জানলার ধারে চলে যায়, গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকেন। যেই না দিদিমণি ভাবতে শুরু করেছেন যে থাকুক ওখানে, যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণই ভালো, অমনি তত্ত্বচান ঝলমলে পোশাক পরা পথ চলতি বাজনাওয়ালাদের একটা হাঁক দিয়ে বসে। ওদের ক্লাসরুমটা নিচতলায়, একেবারে রাস্তার ওপরে। এই ব্যবস্থাটা তত্ত্বচানের খুব ভালো মনে হলেও এর জন্যই দিদিমণির ঝামেলা হচ্ছিল বেশি।
স্কুল আর রাস্তার মাঝখানে একটা মাত্র ঝোপের বেড়া, তাই ক্লাসের সব ছেলে মেয়েই চাইলে পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলতে পারে। তত্ত্বযানের ডাক শুনে বাজনাওয়ালার দল ওদের জানলায় এসে দাঁড়িয়ে পড়ে। দিদিমণির ভাষ্য অনুযায়ী এরপর তত্ত্বযান ক্লাসের সামনে ঘোষণা করে ওরা এসে গেছে। অমনি গোটা ক্লাস এসে জানলায় ভিড় করে বাজনাদারদের হাঁক ডাক করতে শুরু করে দেয়। বাজাও না, তত্ত্বযান বলে। যদিও সাধারণত কোনো স্কুলের পাশ দিয়ে যাবার সময় ওরা শব্দ করে না, তবু তত্ত্বযানের আবদার শুনে বাজনাওয়ালারা বাঁশি, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে দিব্যি ঝমঝমে একটা সুর তুলে ফেলে। তখন দিদিমণির শান্ত হয়ে অপেক্ষা করা ছাড়া কোনোই উপায় থাকে না। বাজনা শেষ হলে পরে বাজনাদাররা চলে যায়। ছেলে মেয়েরাও সবাই যে যার জায়গায় ফিরে যায়, তত্ত্বযান ছাড়া। দিদিমণি যখন ওকে জিজ্ঞেস করেন, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ যে? তখন তত্ত্বযান খুব গম্ভীরভাবে উত্তর দেয়, আর একটা দল তো আসতে পারে। তাছাড়া যারা চলে গেল তারাই যদি ফিরে আসে আর আমরা ওদের দেখতে না পাই, তাহলে সেটা খুবই বাজে ব্যাপার হবে। দিদিমণি এবার মায়ের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বললেন, আপনি বুঝতে পারছেন তো এইসব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে? মায়েরও মহিলার জন্য বেশ খারাপ লাগছিল। এমন সময় দিদিমণি গলাটা আরো সরু করে বলতে শুরু করলেন, তাছাড়া আর কি করে তত্ত্বযান? মা এবার হতাশ গলায় বললেন, আর কি, আমি যদি ওর কীর্তির হিসেব দিতে পারতাম তাহলে ওকে এই স্কুল থেকে নিয়ে যেতে বলতাম না। নিজেকে একটু সামলে নিয়ে দিদিমণি এবার সোজাসুজি মায়ের চোখের দিকে তাকালেন। গতকাল তত্ত্বযান তো রোজকার মতন জানলায় দাঁড়িয়েছিল। আমি ভাবছি বুঝি বাজনাদারদের জন্য অপেক্ষা করছে। এই ভেবে আমি আমার মতন পড়িয়ে চলেছি। এমন সময় হঠাৎ শুনি ও কাকে যেন বলছে, এই তোমরা কি করছো? যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ব্যাপার কি। এমন সময় ও আবার ডেকে উঠল, কি করছো তোমরা? পথের কারোর সঙ্গে যে কথা বলছিল না তা আমি বুঝতে পারছিলাম, কারণ ও ওপরের দিকে তাকিয়ে কাকে যেন ডাকছিল। আমার একটু কৌতূহল হচ্ছিল, তাই কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো উত্তর শুনতে পেলাম না। উত্তর না পেলে কি হবে, আপনার মেয়ে তো এক নাগাড়ে ডেকেই চলেছে, কি করছো কি করছো। আমার পড়ানো ততক্ষণে মাথায় উঠেছে, তাই আমি জানলায় গিয়ে দেখবার চেষ্টা করলাম কার সঙ্গে কথা বলছে ও। জানালা দিয়ে মুখ বের করে দেখি কি একজোড়া শোয়ালো পাখি কার্নিশের নিচটাতে বাসা বানাচ্ছে, আর তাদেরকেই ডেকে চলেছে ও। ভাবুন, ও শোয়ালো পাখিদের ডাকছিল। দেখুন, আমি শিশুদের নিয়ে কাজ করি, ওদের মন আমি বেশ বুঝি। আমি জানি যে একটি শিশু শোয়ালো পাখিদের সঙ্গে কথা বলতে পারে। এটা অসম্ভব এমন কথা আমি বলছি না, তাই বলে ক্লাস চলার মধ্যিখানে শোয়ালোরা কি করছে জিজ্ঞেস করাটা কি একটু বাড়াবাড়ি না? মা দুঃখ প্রকাশ করতে যাবার আগেই দিদিমণি আবার শুরু করে দিলেন, ছবি আঁকার ক্লাসের ঘটনাটাই ধরুন না। আমি ওদের বলেছি জাপানের পতাকা আঁকতে, সবাই ঠিক মতো আঁকলো, কেবল আপনার মেয়ে শুরু করলো নৌবাহিনীর পতাকা আঁকতে। নৌবাহিনীর পতাকা মানে বুঝতে পারছেন তো, সেই যে যেখানে সূর্যের রশ্মি আঁকা থাকে। ভাবলাম ঠিক আছে, আঁকছে আঁকুক, কিন্তু হঠাৎ ও পতাকার একটা ঝালর আঁকতে শুরু করলো। পতাকার ঝালর মানে খেলার দলটলের যেমনটা পতাকা হয় আর কি, কোথাও হয়তো ওরকম দেখে থাকবে, কিন্তু ও যে ঠিক কি করছে তা বোঝার আগেই দেখলাম ওর হলুদ রং ছবির কাগজ ছাপিয়ে ডেস্কের উপরে উপচে পড়েছে। আসলে পতাকায় তো কাগজের প্রায় সমস্তটাই ঢাকা পড়ে গিয়েছিল, এবার ঝালর আঁকবে কোথায়, তাই
হলুদ মোম রঙের পেন্সিলটা নিয়ে ও জোরে জোরে রেখা টানতে লাগলো পতাকার পাশে পাশে। শেষে কাগজটা তোলার পর দেখা গেল যে ডেস্ক একেবারে হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে। শত চেষ্টা করেও সেই রং আমরা মুছতে পারিনি। ভাগ্যে কেবল পতাকার 3 দিকে ঝালর ছিল, 4 দিকে নয়। মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, 3 দিক মানে? দিদিমণি যদিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন, তবু মাকে কথাটা বুঝিয়ে বলতে তার আপত্তি ছিল না। বাঁদিকে তো পতাকার খুঁটিটা ছিল, তাই কেবল 3 দিকেই ঝালর আঁকার জায়গা ছিল। খুঁটির দিকে তো আর ঝালর থাকতে পারে না। মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন, ও হ্যাঁ, 3 দিকেই তো বটে। উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা করে উচ্চারণ করে বললেন, কিন্তু খুঁটিরও প্রায় পুরোটাই ডেস্কের ওপরে আঁকা হয়েছিল। ঝালরের দাগের মতোই সেই দাগও মোছা যায়নি। এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় ওর রায় শোনালেন, দেখুন, একলা আমারই নয়, পাশের ক্লাসের দিদিমণিরও কিন্তু অসুবিধে হয়। না, মাকে তো একটা কিছু করতেই হবে। অন্য বাচ্চাদের অসুবিধে করা, সেটা তো ঠিক হচ্ছে না। আর একটা স্কুল খুঁজে পেতে হবে, যেখানে এই ছোট্ট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না, আর যেখানে তত্ত্বচানু সবার সঙ্গে মিলেমিশে থাকাটা শিখবে। এই যে স্কুলটায় ওরা চলেছে, অনেক খোঁজার পর এটার সন্ধান পেয়েছেন মা। মা অবশ্য তত্ত্বচানকে বলেননি যে ওকে ওরা আগের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। ও বেচারা তাড়ানোর কি বুঝবে? কেমন করে ও বুঝবে কোথায় ও ভুল করেছিল? বড় হলে বরং বলা যাবে কথাটা। তাই মা কেবল বলেছিলেন, অন্য একটা স্কুলে যাবি? নতুন স্কুলে? খুব নাকি ভালো স্কুলটা। তত্ত্বচান একটু ভেবে উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এবার কি? মা তো ভয় পেয়ে গিয়েছিলেন। বুঝে গেছে নাকি ও তাড়িয়ে দেবার ব্যাপারটা? খানিক চুপ করে থাকার পর তত্ত্বচান হাসি মুখে বলেছিল, নতুন স্কুলেও রাস্তার বাজনাদাররা আসবে তো মা।